যদি এই রাষ্ট্রপতিকে অপসারণ করে দিয়ে ডক্টর ইউনূস কিংবা অন্য কাউকে আপনি রাষ্ট্রপতিতে জায়গায় বসান, জুলাই প্রোক্লেমেশন করেন ইত্যাদি করলে যে নতুন আবহ সৃষ্টি হবে সেখানে বিএনপি অনেক পিছিয়ে পড়বে। এটা তো লিডারশিপ বিএনপির হাতে থাকবে না। খুব পরিষ্কারভাবে অন্তর্বর্তী সরকার আছে, ছাত্র নেতৃত্ব আছে, এখানে চলে যাবে। এটা বিএনপি বুঝতে পারে। এটাই হচ্ছে তার আপনার অস্বস্তির কারণ বলে আমার কাছে ধারণা। এই জন্যই তারা এটা করতে দেয় নাই। কিন্তু আলটিমেটলি এটা করতে পারলে কিন্তু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিএনপি। দুটো জিনিস আপনাকে একমত হতে হবে। এক হচ্ছে আমি কখনোই জনগণের রায়কে ম্যানিপুলেট করে বা এটাকে বাদ দিয়ে নির্বাচিত কায়দায় ক্ষমতায় এসে অনির্বাচিতভাবে অনেক সময়ের জন্য ক্ষমতায় থাকতে চাইবো না। বিএনপি কিন্তু এই অকাজটা দুইবার করতে গেছে। দুইবারই তারা ভয়াবহ বিপদের দিকে দেশকে ঠেলে দিয়েছে। একটা 96 সালে ফেব্রুয়ারি মাসে যার প্রস্তুতিতে আন্দোলন হলো, এবং আরেকবার 2006 সালে চতুর্দশ সংশোধনী করলো। এটার হিসেবে লগি বৈঠা আসলো, তারপর 111 আসলো, এবং আওয়ামী লীগের 15 বছর অপশাসন। দেখেন বিএনপি যে কাজ করেছে তার সবচেয়ে বড় ভিকটিম বিএনপি। যখন আপনি দমিয়ে রাখতে চান সরকার হিসেবে, তখন আপনি বিএনপির মতো দুর্বল সরকার হলে আপনি সেটা 5 বছরের মধ্যেই তার রিপার্কেশন পাবেন। আর আওয়ামী লীগের মতো শক্তিশালী দল হলে 15 বছর রিপার্কেশন পাবেন। কিন্তু রিপার্কেশন পাবেনই না। তবুও এই সরকার আছে কেন? কারণ বিপুল পরিমাণ পাবলিক সাপোর্ট আছে। আপনি এখন একটা নির্বাচনের দাবিতে আন্দোলনে ডাক দিয়ে দেখেন না, একটা মানুষ আসবে না। মানুষ এই মুহূর্তে নির্বাচন চায় না। মানুষ চায় যে এই সরকার আরও কিছু কাজ করুক। ঠিক আছে, এই ভয়টা একেবারে অহেতুক। আবার এই ভয়ের পেছনে তাদের একটা খুবই কায়েমি বা গোষ্ঠী স্বার্থ আছে। অহেতুক এই কারণে যে তারা মনে করছে এতে করে রাষ্ট্র সমস্ত বিষয় একটা নৈরাজ্যের মধ্যে গিয়ে পড়বে। এমনকি তাদের একজন বিএনপিপন্থী একজন অ্যাক্টিভিস্ট এই ধরনের উদ্ভট এবং অনৈতিহাসিক কথা বলেছিলেন যে যদি আপনি সংবিধানটা এই মুহূর্তে স্থগিত করে দেন তাহলে দেশে অবাধ যৌনাচার শুরু হয়ে যাবে। খুবই উদ্ভট কথা আর কি। কোনো ইতিহাস সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, কনস্টিটিউশন সম্পর্কে কোনো ন্যূনতম দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন না। কিন্তু তিনি বলেছেন বিএনপির এক তরফ থেকে। এটা হলো তাদের যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা। আবার গোষ্ঠী স্বার্থটা হচ্ছে যদি আপনি সংবিধানটা স্থগিত করে দিয়ে একটা রাষ্ট্রপতি অধ্যাদেশ করেন বা একটা ইন্টারিম কনস্টিটিউশন করেন, যদি এই রাষ্ট্রপতিকে অপসারণ করে দিয়ে ডক্টর ইউনূস কিংবা অন্য কাউকে আপনি রাষ্ট্রপতিতে জায়গায় বসান, জুলাই প্রোক্লেমেশন করেন ইত্যাদি করলে যে নতুন আবহ সৃষ্টি হবে সেখানে বিএনপি অনেক পিছিয়ে পড়বে। এটার তো লিডারশিপ বিএনপির হাতে থাকবে না। খুব পরিষ্কারভাবে অন্তর্বর্তী সরকার আছে, ছাত্র নেতৃত্ব আছে, এখানে চলে যাবে। হ্যাঁ, এটা বিএনপি বুঝতে পারে। এটাই হচ্ছে তার আপনার অস্বস্তির কারণ বলে আমার কাছে ধারণা। এই জন্যই তারা এটা করতে দেয় নাই। কিন্তু আলটিমেটলি এটা করতে পারলে কিন্তু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিএনপিই হতো, লং টার্মে, যেটা এখনই বোঝা যাচ্ছে না। আপনি এই ইমিডিয়েটলি এই সংবিধানটা অক্ষুণ্ণ রেখে আপনি এখনও ক্ষমতায় যেতে পারবেন, যেভাবে বিএনপি চাপাচাপি করছে। কিন্তু এই ক্ষমতাটা আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। এই কথাটাই আমরা বলছি। আমরা যখন এই কথাটা বলছি তখন তারা খুব রাগ করছেন। আমরা বলছি যে আপনি তো 15 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী সরকারে পরিণত হতে পারেন বা স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হতে পারেন। ঠিক আছে, সেটা আপনার জন্যই খারাপ। আপনার জন্য খারাপ এই কারণে যে আপনার এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা উচিত যে আমি বিরোধী দলে থাকলেও আমি পলিটিক্সে থাকতে পারবো, বা আমি বিরোধী দলকে রাস্তায় দাঁড়াতে দেবো, তাহলে আমি যখন বিরোধী দলে যাব তখন আমি রাস্তায় দাঁড়াতে পারবো। কিন্তু এখনকার যে অ্যারেঞ্জমেন্ট সেখানে কিন্তু উইনার্স টেক অল, যে সরকারে থাকবে সেই দলই থাকবে, বিরোধী দলকে দাঁড়াতে দেবে না, ছাত্র সংগঠন, যুব সংগঠন দিয়ে তাদেরকে পেটাবে, পুলিশ দিয়ে পেটাবে, এই করবে। এটা তো লং টার্মে এটা সর্বোচ্চ ব্যবহার কারা করেছে? আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ সর্বোচ্চ ব্যবহার সর্বোচ্চ সময়ের জন্য করার পরে কি টিকতে পেরেছে? পারে নাই। তো এই কারণে এই অ্যারেঞ্জমেন্টটা আত্মঘাতী। ছাত্ররা যে চেঞ্জের কথা বলছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, এটা খুব হাওয়াই কোনো কথা না, খুব প্র্যাকটিক্যাল। যে দুটো জিনিস আপনাকে একমত হতে হবে। এক হচ্ছে আমি কখনোই জনগণের রায়কে ম্যানিপুলেট করে বা এটাকে বাদ দিয়ে নির্বাচিত কায়দায় ক্ষমতায় এসে অনির্বাচিতভাবে অনেক সময়ের জন্য ক্ষমতায় থাকতে চাইবো না। বিএনপি কিন্তু এই অকাজটা দুইবার করতে গেছে। দুইবারই তারা ভয়াবহ বিপদের দিকে দেশকে ঠেলে দিয়েছে। একটা 96 সালে ফেব্রুয়ারি মাসে যার প্রস্তুতিতে আন্দোলন হলো, এবং আরেকবার 2006 সালে চতুর্দশ সংশোধনী করলো। এটার হিসেবে লগি বৈঠা আসলো, তারপর 111 আসলো, এবং আওয়ামী লীগের 15 বছর অপশাসন। দেখেন বিএনপি যে কাজ করেছে তার সবচেয়ে বড় ভিকটিম বিএনপি। তাহলে আপনাকে দুটো জিনিসে আজকে সকল রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। সবচেয়ে বেশি একমত হতে হবে বিএনপিকে, কারণ তারাই ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বেশি মুখিয়ে আছে। যে আমি 1 নম্বর কথা, আমি 5 বছর পরে যে নির্বাচনের সময় আসবে, আমি নির্বাচনী প্রক্রিয়ায় ন্যূনতম হস্তক্ষেপ করবো না। মানুষ আমাকে আবার ভোট দিলে আমি ক্ষমতায় আসবো। আদারওয়াইজ আমি আবার নির্বাচনকে একটা কোনোভাবে ম্যানিপুলেশন করে তত্ত্বাবধায়কে নিজের লোক ঢুকিয়ে কিংবা তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়ে নিজের আন্ডারে নির্বাচন আর একটা ভুয়া নির্বাচন করে ক্ষমতায় যাওয়া, এই যে কাজগুলো, এর কোনোটাই আমি করবো না। নির্বাচনের রেজাল্ট যা হওয়ার তাই হবে। পিপল আমাকে আবার রায় দিলে আমি আসবো, না দিলে আমি বিরোধী দলে গিয়ে দাঁড়াবো। 1। 2 নম্বর হচ্ছে যে আমি যখন সরকারে থাকবো আমি বিরোধী দলের উপর চড়াও হব না। আমি আমার ছাত্র সংগঠন, আমার যুব সংগঠন এবং আমি পুলিশ দিয়ে এদেরকে পেটাবো না। এরা সংসদে ভাইব্রেন্ট, যারাই বিরোধী দল থাকবে তারা সংসদে একটা ভাইব্রেন্ট তাদের উপস্থিতি থাকবে, সমালোচনা থাকবে। আবার পার্লামেন্টের বাইরেও তারা সরকারের নানা ধরনের সমালোচনা করবে। এতে কিন্তু ওই সরকারের জন্যই ভালো।
সমস্যাটা কখন হয়? যখন আপনি দমিয়ে রাখতে চান সরকার হিসেবে, তখন আপনি বিএনপির মতো দুর্বল সরকার হলে আপনি সেটা 5 বছরের মধ্যেই তার রিপারকেশন পাবেন, আর আওয়ামী লীগের মতো শক্তিশালী দল হলে 15 বছর রিপারকেশন পাবেন, কিন্তু রিপারকেশন পাবেনই। কিন্তু যদি আপনি সমালোচনাগুলো করতে দেন, বিরোধিতা করতে দেন রাস্তায় এবং কথায়, টকশোতে, তাহলে কিন্তু আপনি আরও স্টেবল হবেন। ঠিক আছে? যখন আপনি ক্ষোভটা রিলিজ করতে দেন না, তখন তো এখান থেকে আউটবার্স্ট হয়। ক্ষোভ যদি জনগণ রিলিজ করতে পারে বা সমালোচনা যদি করতে পারে, এই সরকারের এত দুর্বলতার পরেও আজকের সরকার টিকে থাকছে কেন? মানুষ যখন দেখতেছে এই সরকার কাজ করতে পারতেছে না বিভিন্ন একটা কোনো স্পেসিফিক ইস্যুতে, মানুষ ধুমমায়া তাকে সমালোচনা করছে, গালি দিচ্ছে, আবার যে কাজ ভালো করছে ওটার পক্ষে নিচ্ছে। হ্যাঁ, তবু এই সরকার আছে কেন? কারণ বিপুল পরিমাণ পাবলিক সাপোর্ট আছে। আপনি এখন একটা নির্বাচনের দাবিতে আন্দোলনে ডাক দিয়ে দেখেন না, একটা মানুষ আসবে না। মানুষ এই মুহূর্তে নির্বাচন চায় না, মানুষ চায় যে এই সরকার আরও কিছু কাজ করুক। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো, এটা খুব সিম্পল জিনিস। আমি একটা 2 দিনের ছেলে হয়ে যদি এটা বুঝি, বিএনপি এত বড় একটা 50 বছরের রাজনৈতিক দল, তাদের এত বাঘা সব থিঙ্ক ট্যাঙ্করা আছে, তারা বোঝেন না? তারা বোঝে, কিন্তু ওই যে এই মুহূর্তের যে প্রলোভন, এটাকে ছাপিয়ে দূরটা তারা দেখতে পাচ্ছেন না। আওয়ামী লীগ বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ বলেন, এই দল নামে কোনো রাজনীতি বাংলাদেশে এখন হওয়ার কোনো বাস্তবতা নাই, সুযোগ নাই। আপনার নিবন্ধন, এই দলের নিবন্ধন বাতিল করতে হবে। আগামী নির্বাচনে নৌকা মার্কা ব্যালট পেপারে থাকতে পারবে না। এগুলো আনসেটেল রেখে কিন্তু বাংলাদেশে কেউ নির্বাচন দিতে পারবে না। সেনাবাহিনী, আপনি যেটা বললেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু তারা রাজনীতি থেকে দূরে থাকবে। তারা রাজনৈতিক বিষয়ে মানে কোনো তারা ঠিক করবে না রাজনৈতিক ট্র্যাক ঠিক করবে এখানে রাজনৈতিক দলগুলো এবং জনগণ। ঠিক আছে? তো এটা রাজনৈতিক দলগুলোরই সমস্যা যে তারা বিভিন্ন সময় সেনাবাহিনীকে রাজনীতিতে ইনভলভ করতে চেয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে সেনাবাহিনীকে পলিটিসাইজ করতে চেয়েছে, করে তোলে তারা হচ্ছে রাজনীতির ভেতর, মানে আপনি দেখবেন 111-এর মধ্যে দিয়ে তারা রাজনীতিতে কতটুকু ইন্ট্রান্স দিয়েছে সেনাবাহিনীকে। এবং সেনাবাহিনীর শুধুমাত্র অনেক দেশপ্রেমিক অফিসার এবং সৈন্যরা আছেন বলে এখনও এই ইনস্টিটিউশনটা ইন্টিগ্রিটি সহকারে এখনও টিকে আছে। আদারওয়াইজ যেভাবে এটাকে পলিটিসাইজ বিশেষত গত 15 বছর ধরে করা হয়েছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে এই ইনস্টিটিউশনটাকে ধ্বংস করতে চেয়েছে, আপনি জানেন এই পরিকল্পনাটা বা নীল নকশাটা কিন্তু আজকের না, এটা তারা 72 পর থেকে বলেছিল যে এরকম একটা ছোটো দেশে কোনো স্থায়ী সেনাবাহিনী দরকার নেই, রক্ষী বাহিনী হলেই হবে। তো সেই চেষ্টা যারা এখানে ওই ভারতের রাজনীতিটা করেছেন, ভারতপন্থী রাজনীতি যারা করেছেন, তারা বারবার চেষ্টা করেছেন পিলখানা হত্যাকাণ্ড এবং আরও ব্যাপারের মধ্য দিয়ে গত 15 বছর যেভাবে সেনাবাহিনীকে করাপ্ট করার চেষ্টা করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীকে পলিটিসাইজ করার চেষ্টা করা হয়েছে, নিজস্ব লোকজন বিভিন্ন বড় বড় জায়গায় বসানোর চেষ্টা করা হয়েছে, এবং একজনকে নজিরবিহীনভাবে প্রথমে বর্ডার গার্ডে ছিলেন তিনি, তারপর আবার সেনাবাহিনী প্রধান করা হলো একই ব্যক্তিকে। আপনি বর্ডার গার্ডের প্রধান থাকার পরে আবার সেনাবাহিনীর প্রধান হওয়ার কোনো সুযোগ নাই। একটা কমান্ডেন্ট পোস্ট থেকে আপনি আরেকটা জায়গায় আসতে পারেন না। এরপর তাকে সাধারণত কলেজের অমুক পরামর্শ পরিচালক এসব বানিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে এই জিনিসগুলো করা হলো, কারণ ভারতের বিশ্বস্ত লোক, এই জিনিসগুলো করে সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে সেনাবাহিনীতে যেহেতু আমাদের সাধারণের ছেলেমেয়েরা এখনও যেতে পারে এবং তারা এখনও তাদের ইনস্টিটিউশনাল ইন্টিগ্রিটিটা ধরে রাখতে পেরেছে, এ কারণে সেনাবাহিনীটা এখন টিকে আছে। হাসনাতের সর্বশেষ যে ঘটনার কথা আপনি বললেন, ওটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না, একটা ঘরোয়া বৈঠক, এবং সেখানে এরকম একটা প্রস্তাব এসছে বলে আমরা জানতে পেরেছি। হাসনাত সেটা মানে ইনকার করেছেন বা অস্বীকার করেছেন যে এই ধরনের কোনো পরিকল্পনার সাথে আমরা নাই। হ্যাঁ, এখন হয়তো যেদিক থেকে প্রস্তাবটা এসছে তিনিও হয়তো একটা বাজিয়ে দেখার জন্য এই প্রস্তাবটা করেছেন, কিন্তু যেটাই হোক, শুধুমাত্র একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর ভর করেই কিন্তু এই হাসনাত এত বড় সাহসের কাজটা করতে পারলেন। মানে লেস দ্যান 30 ইয়ার্স একটা ছেলে কত বড় একটা কাণ্ড করেছে, তাই না? আমি এই সাহসটাকে অ্যাপ্রিশিয়েট করি। হয়তো আমি নিজে হলে এখানে এটা এভাবে হয়তো এক্সপ্রেস করতাম না, আমি এটা অন্যভাবে ডিল করতে চাইতাম, কিন্তু তবু আমি তার সাহসটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে চাই। এবং সে কিন্তু এটা করতে পেরেছে কারণ সে একটা গণ অভ্যুত্থানে, কারণ সে যখন এই স্ট্যাটাসটা লিখছে, আপনি তার সাইকোলজিটা আমি বোঝার চেষ্টা করেছি। এখন এখানে আমাদের কথা খুব পরিষ্কার, ওই মিটিং হোক বা ওই মিটিংয়ে কী কথা হয়েছে বা হয় নাই, কী প্রস্তাব এসেছে হয় নাই, তার চেয়েও বড় জিনিসটা হচ্ছে আমাদের স্ট্যান্ডটা খুব পরিষ্কার। আওয়ামী লীগ বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ বলেন, এই দল নামে কোনো রাজনীতি বাংলাদেশে এখন হওয়ার কোনো বাস্তবতা নাই, সুযোগ নাই। আপনার এই দলের নিবন্ধন বাতিল করতে হবে। আগামী নির্বাচনে নৌকা মার্কা ব্যালট পেপারে থাকতে পারবে না। এগুলো আনসেটেল রেখে কিন্তু বাংলাদেশে কেউ নির্বাচন দিতে পারবে না। আপনাকে আগামী নির্বাচন যেতে হলে এগুলো আনসেটেল, আপনি সংস্কারও কিছু দূর কম্প্রোমাইজ করা যাবে, কিন্তু এই প্রশ্ন কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। কেন? খুব প্র্যাকটিক্যাল কারণে। একটা হলো আমাদের এথিক্যাল এবং পলিটিক্যাল অবস্থান, কিন্তু প্রশাসনের জায়গা থেকে চিন্তা করেন। প্রশাসন অনেকে নাম প্রকাশ না করার শর্তে আমাদেরকে বলেছেন যে দেখেন, আপনারা যেগুলো সেটেল করছেন না এই প্রশ্নগুলো, কী ঘটবে যদি আওয়ামী লীগকে আপনি নির্বাচনে অংশ নিতে চান? দেশ তো গৃহযুদ্ধের মুখে পড়বে। যখনই আওয়ামী লীগ একটা লেজিটিমেট দল হিসেবে, সেটা রিফাইন্ড আওয়ামী লীগ হলেও আপনি যখন অংশ নিতে দেবেন, জনগণের একটা ক্ষোভ আছে, অন্যান্য রাজনৈতিক দলের একটা ক্ষোভ আছে, তারা তো হামলা করতে চাইবে, এবং তারা তো ওইটার উপরে প্রতিহত, হামলা বলবো না, মানে প্রতিরোধ করতে চাইবে আওয়ামী লীগকে, কারণ আওয়ামী লীগ ব্যানারে আপনি নেমেছেন, যতই রিফাইন্ড আওয়ামী লীগ হোক।
তো আপনি যদি নির্বাচনের একটা অংশগ্রহণকারী দল হয়, আমি প্রশাসন এবং পুলিশ হিসেবে আমি বাধ্য তাকে ডিফেন্ড করতে। আদারওয়াইজ আমার তো বহির্বিশ্বে নাম খারাপ হবে যে সে একটা ইলেকশনে কম্পিট করে একটা দলকে নিরাপত্তা দিতে পারছে না। তাহলে ডিলেমাটা বুঝে দেখেন। তাহলে যাদের মাথা থেকে এইসব রিফাইন্ড আওয়ামী লীগ বা এইসব হাবিজাবি বেরোচ্ছে, তারা কিন্তু দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে। কারণ যে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে কম্পিট করছে, যে কোনো রাজনৈতিক দলকে বা যে কোনো প্রার্থীকে নিরাপত্তা দিতে প্রশাসন বাধ্য। নাহলে তো আপনি প্রশ্ন করবেন যে প্রশাসন নিরপেক্ষ না। তাহলে এই কথাটা কিন্তু যেই প্রশাসনকে আমরা অষ্টপ্রহর বলি যে আওয়ামী লীগের, সেই প্রশাসনের তরফ থেকে কিন্তু এই কথাগুলো আসছে, খুব ভ্যালিড। আর এর পাশাপাশি আমরা যে এথিক্যাল এবং পলিটিক্যাল প্রশ্নটা তুলি, এটাও ভ্যালিড। এই প্রশ্নটা সমাধান না করে বাংলাদেশে কোনো ইলেকশনের কোনো সম্ভাবনা নাই। এবং আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগকে আপনি যখন নিষিদ্ধের কথা বলা হয়, তখন অনেকে আমাদের বলে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নিষিদ্ধের ব্যাপারটা চলতে পারে না। কিন্তু জনগণ যদি গণতান্ত্রিকভাবে এই দাবিটা তোলে, তখন আপনি কী করবেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আওয়ামী লীগ এখন কোনো ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে নাই, মানে এই ঘরের মধ্যে নাই। এই ঘরে আমরা যে 3 জন আছি, আমাদের জন্য যা রুলস অফ গেম, মানে গেমের যে নিয়মটা হবে, ঘরের বাইরে যে আছে তার জন্য সেটা হবে না। তো আওয়ামী লীগ এই ডেমোক্রেটিক যে মাঠ আমাদের, তার বাইরে এখন অবস্থান করছে। কারণ সে এখন গণহত্যাকারী পলাতক দল, পুরো একটা দল অপরাধী, দলের 1-2 ব্যক্তি না। এবং তারা এখনও পর্যন্ত, আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা এখনও চোরাগোপ্তা মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এখনও তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, সময় পেলেই তারা আমাদেরকে মেরে ফেলবে। মানে